আমার পরম প্রিয় আচার্য স্বর্গীয় বীরেন্দ্রনাথ ঘোরেই মহাশয়কে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। মসিনান নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে ও প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোরেই মহাশয়ের স্মরণ সভায় উপস্থিত সভাপতি মহাশয় সহ প্রধান অতিথি বিশেষ অতিথি মহাশয়বৃন্দ উপস্থিত রয়েছেন, মাস্টারমশাইয়ের জামাতা কন্যা সহ সম্মুখে যে সমস্ত বীরেন্দ্রনাথ ঘোরেই মহাশয়ের গুণগ্রাহী ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকেই যথাযোগ্য শ্রদ্ধা সম্মান প্রণাম জানান। একটা কথা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মসিনান নেতাজি প্রাথমিক বিদ্যালয় আজ থেকে বহুদিন আগে সেটা মসিনান গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ছিল। এলাকার মানুষ ওই বিদ্যালয় স্থাপন করেছিলেন। মসিনান গ্রামে সমস্ত ছেলেমেয়েরা, এদিকে উত্তরে দাসপাড়া থেকে গুলিবাগা পর্যন্ত, সাঁওতা মান্নাপাড়া জানাপাড়া থেকে সমস্ত ছাত্রছাত্রী, এমনকি সাঁওতার যে প্রামাণিক পাড়া আছে, তখন ওই ছেলেমেয়েরা সব ওই মসিনান নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। আমি 1967 সালে যখন, পরবর্তীকালে সালটা মনে পড়ল, যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, আমার দিদি প্রাইমারি স্কুলে নিয়ে গেছিলেন হাত ধরে। তখন 4 জন মাস্টারমশাই ছিলেন। স্বর্গীয় গোষ্ঠবিহারী আদর মহাশয় মানব এখনো জীবিত আছেন, একমাত্র জয়দেব হাটি মহাশয়, আর একজন ছিলেন জয়দেব ঘোষ, নতুন মাস্টার বলতাম, আর আমাদের প্রিয় মাস্টারমশাই বীরু মাস্টারমশাই। তিনি বলছিলেন যেন তাকে আমরা বীরু স্যার বলেই জানতাম। হেড স্যার, বীরু স্যার, হাঁটি স্যার, এইসব নামে আমাদেরকে তখন, যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, তখন উনি আমাদের কাছে হাঁড়ি কলসি, ওই যে পেন্সিল আর স্লেট থাকতো, হাঁড়ি কলসি শেখাতেন, গোল গোল দাগ কাটা। বীরেনবাবু কেন মনে পড়ছে বীরেনবাবুর কথা? বীরেনবাবু তখন ওই 1 আর ওই শিশু শ্রেণীর দায়িত্বটা, অর্থাৎ আমাদের যে নেতাজি প্রাথমিক বিদ্যালয়টা ছিল, তখন নাম ছিল মসিনান নেতাজি প্রি প্রাইমারি বিদ্যালয়। এই নাম পরবর্তীকালে প্রিটা বাদ দিয়ে প্রাথমিক বিদ্যালয় হলো। লম্বা একটা দোয়ার ছিল, টিনের সেট, মাটির ঘর, দুয়ারের দক্ষিণ দিকে বীরু স্যার অর্থাৎ বীরেনবাবু একটা বেঞ্চি, একটা চেয়ার নিয়ে থাকতেন। সামনেই থাকতো অফিস এবং 1, আর বাকি জায়গাটায় থাকতো শিশু শ্রেণী। ওদিকে একটা হল ঘর ছিল, 3 থাকতো, কারণ 3তে প্রচুর ছেলে ফেল করতো। ওইটা ওই ফেল করার ঘরের ছেলেমেয়েরা ওইখানে বেশিরভাগ থাকতো। 2 আর 4 বিভিন্ন সময় মাস্টারমশাইরা তখনকার সময়ে ক্লাস, কেউ ভূগোল পড়াতেন, কেউ অঙ্ক পড়াতেন, কেউ ইংরেজি পড়াতেন। এইভাবে গোষ্ঠবাবুর সংসারে এই 4 জন মাস্টারমশাই আমাদের ছিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা 1, 2, 3, 4 করে পাস করে আমরা এই সোদপুর জুনিয়র হাই স্কুলে ভর্তি হলাম। স্কুলে থাকাকালীন বীরু স্যার অদ্ভুত কাজ দেখতাম। কিরকম? একদিন, তখন আমার মনে ঠিক নাই, 2 নাহলে 3তে পড়ি, জ্ঞান তখন হয়নি, কতটা বুঝতে পারিনি। টিফিনের সময় 1 ঘন্টা করে টিফিন থাকতো, 1টা থেকে 2টো পর্যন্ত টিফিন থাকতো। সেই সময় অন্যান্য মাস্টারমশাইরা একটুখানি অফিসে বিশ্রাম নিচ্ছেন, গোষ্ঠবাবু তার চেয়ারে বসে আছে, হেড স্যার বলতাম। তখন গোষ্ঠবাবুর সঙ্গে আমাদের সুসম্পর্কটা অতটা হয়নি। স্যার হেড স্যার বলতে চিনতাম। পরবর্তীকালে খুব
গভীর সম্পর্ক হয়েছিল মাস্টারমশাইয়ের সঙ্গে। তা একটি ছাত্র ওই স্কুলে, নামটা মনে আছে কিন্তু বলবো না, বললে শুনলে দুঃখ পাবে, পায়খানা করে ফেলেছে। আমরা কয়েকজন ছাত্র ছুটে গিয়ে হেড স্যারের কাছে ছুটেছি, স্যার পায়খানা করে ফেলেছে। হঠাৎ থেকে বীরু স্যার, জয়দেব ভাটি স্যার, সেই পাশে একটুখানি একটা ওই মাদক ছিল, মিলে একটুখানি রেস্ট নিচ্ছে। আর নতুন স্যার মানে জয়দেব বাবু, তিনিও জয়দেব বাবু বসে আছে। ঘটনাটা মনে থাকার কারণ হচ্ছে স্মৃতিচারণ করতে করতে মনে পড়লো যে এসে বলছি স্যার পায়খানা করে ফেলেছে দুয়ারে। বীরু স্যার সঙ্গে সঙ্গে, বীরেন বাবু সঙ্গে সঙ্গে ঝিটপিটে উঠে, এই কোথায় রে কোথায় রে, গিয়ে দেখে দুয়ারে পায়খানা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে সব তো পায়খানা মানে বুঝতে পারছেন দুর্গন্ধের ব্যাপার, সব চলে গেল। থাকে কাছাকাছি দেখে জল নিয়ে আসে। তখন স্কুলে তো স্যানিটারির ব্যবস্থা ছিল না, টিউবওয়েলও ছিল না। পাশে বাবুদের ওখানে একটা আমাদের পঞ্চায়েতের কল ছিল, সেই কল থেকে বালতিতে জল টিপে এনে আমরা সরে গেছি। কিরকম সরে গেছি, এরকম বীরেন বাবু দেখছি এক হাতে ঝাঁটা আর এক হাতে বালতি সেই জল ছড়িয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। পরবর্তীকালে বুঝলাম যে কি মাস্টারমশাই, তখন বুঝতে পারি যে মাস্টারমশাই এই ধরনের মাস্টারমশাই। আমরাও শিক্ষকতা করেছি, সোদপুর হাই স্কুলে পড়েছি, কিন্তু এই বীরেন বাবুর মতন আমরা এইসব কাজে আমরা তো আগে যাইনি। তা ওই বীরেন বাবু শুধু তাই নয়, খুব ভালোবাসতেন ছেলে মেয়েদেরকে। আমি দেখিনি কোনোদিন কাউকে, ওই দুয়ারে একটা কালো রুল কার্ড ছিল বীরেন বাবু, সেই বীরেন বাবু সেই লাঠিটা নিয়ে দুয়ার থেকে এ মাথা ও মাথা করতেন ছেলেরা। তখন তো অনেক ছাত্রছাত্রী, প্রায় 150, 200, 250 ছেলে মেয়ে, সব বড় বড় ছেলে। আবার আমরা সেই বড় বড় ছেলেদের ধরি স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি ঠিকই, কিন্তু মাস্টারমশাইদের ভালোবাসাটা চিনি নিতাম। কেন জানেন, কোনো কিছু ফাইট করার কাজের ব্যাপারে মাস্টারমশাইরা আমার খোঁজ করতেন। সেটা আমি তৎক্ষণাৎ সেই কাজগুলো করার চেষ্টা করতাম। এই হচ্ছে বীরেনবাবুর স্কুলে। আমার স্কুলে পরবর্তীকালে অনেক মাস্টারমশাই এসেছে, চলে গেছে, কিন্তু এই ধরনের মাস্টারমশাই, বিশেষ করে বীরেনবাবুর মতো ছাত্র দরদি ভালোবাসা এত কোনো ছেলে মেয়ে পায়নি। কোনোদিন কাউকে বেত্রাঘাত করতে মাস্টারমশাইকে দেখিনি। পরবর্তীকালে তো শুনলেন, স্কুলে যখন পড়েছি তিনি যথেষ্ট ভালোবাসা দিয়ে আমাদেরকে পড়াতেন। পরবর্তীকালে যখন আমরা সোদপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত হয়েছি, দেখেছি আমরা বিভিন্ন সময়ে স্কুলে যে প্রভাব ফেরি হতেন, সেই প্রভাব ফেরির সময় উনি শুধু দাঁড়িয়ে থাকতেন না, লজেন্সের যে বোতল সেই নিয়ে থাকতেন, ছেলে মেয়েদের একটা একটা করে ওই দিতেন। আর ওই বন্দে মাতরম বা যেদিন যেমন অনুষ্ঠান, উনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজেন্স ছাত্রছাত্রীদেরকে দিতেন। আমি যেটা বলছি, আরেকটা কথা, বীরেনবাবুর ব্যক্তিগতভাবে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। কিরকম, একটু না বললে মানে অপূর্ণ থেকে যাবে। একটুখানি সময় নিচ্ছি, 2 মিনিট। আমি খুব ছোটবেলা আমার বাবাকে হারাই। বিধবা মায়ের একমাত্র সন্তান বলে প্রত্যেকটা জায়গাতেই প্রায় মাস্টারমশাইদের স্নেহ ভালোবাসা ছিনিয়ে নিতে পেরেছিলাম। বীরেনবাবু আমার মাকে বৌদি সম্পর্ক করতেন, বৌদি বলতেন। সেই সুবাদে ওই 600-700 সালে এখনো কাগজটা আমার কাছে আমি রেখে দিয়েছি যত্ন করে, মায়ের কাছ থেকে শোনার পর থেকে, মায়ের কাছ থেকে নিয়ে। ওই সময় একটা ইউরেথ্রা বলে একটা, যাই হোক কিছু একটা, ডাক্তারি ভাষায় বলতে পারবো না, একটা মায়ের প্রবলেম হয়েছিল। তা ওই বীরেন কাকা, এখন কাকা বলছি, বীরেন বাবু, উনি ওনার বাবা স্বর্গীয় ভবতারণ ঘুরিয়ের কাছে নিয়ে এসেছিলেন। ভবতারণ ঘড়ুই উনি এখানে এলাকার চিকিৎসক ছিলেন। তা উনি বিরাগী শীতল মিত্র বলে একজন ছিলেন, এক্স হাউস ফিজিশিয়ান, ক্যালকাটা মেডিকেল কলেজ। চিঠিটা রয়েছে আমার বাড়িতে এখনো। তা উনি একটা চিঠি করে দিয়েছিলেন এই ভবতারণ বাবু সুপারিশে,
উনি সেই চিঠিটা আনিয়ে দিয়েছিলেন। মা বলেছিলেন আমাকে যে কাকাবাবুই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই চিঠিটা লিখেছিলেন যে এই অসুখে ভুগছে, বড় গরিব বিধবা, তুমি পারলে মেডিকেল কলেজে ভর্তি করে ওর ব্যবস্থা করো। এইটুকুন চিঠি কাজে লাগিয়ে আমার মা ওই মেডিকেল কলেজে ওই অপারেশনটি করেছিলেন, যার ভূমিকা ছিল এই আমাদের বীরেনবাবু। বীরেনবাবু না বললে ভবতারণ বাবুর কাছে আসতে পারতেন। ভবতারণ বাবু চিঠি করেছিলেন বলে সেই ক্ষেত্রে আমার মা বেঁচেছিলেন। তা এইটা শুনে মায়ের কাছ থেকে মনে মনে খুব একটা উৎসাহ ছিল যে এই মাস্টারমশাইয়ের ঋণ আমি কি করে শোধ করব। আমার তো বাবা নাই, মাই তো বাবা মায়ের সমান, তার কৃপাতে বড় হয়েছি, ভাজনের সুবাদে, তা কি করে আমি এই বীরেনবাবুর ঋণ শোধ করার সুযোগ পাবো। ভাবতে ভাবতে তখনকার দিনে সরস্বতী পুজো হলে স্কুলের মাস্টারমশাইরা ওই এলাকার কিছু যারা সমাজে বিভিন্ন কাজে যুক্ত তাদেরকে ডাকতেন। তা সরস্বতী পুজো একবার আমাদেরকে দেখেছিলেন। সেই সরস্বতী পুজো আমরা 20-50 টাকা করে দিতাম। তার আগে পরেশবাবুকে আমি একটা কথা শুনিয়ে রেখেছিলাম যে পরেশবাবু, বীরেনবাবু ফেয়ার অয়েল পাবে, একটু জানবেন তো। ওই যে কেন? আমি জানুন না, জানলে সুবিধা হবে। এই সরস্বতী পুজোর দিনটি এসে এখানে কৃষ্ণবাবু রয়েছেন। সরস্বতী পুজোয় প্রতি বছর ছাত্রদের খাওয়ানোর জন্য 1 মণ করে ধান দিতেন এই কৃষ্ণবাবু। সেই ধানটা চাল করে দেওয়ার দায়িত্ব দিতেন আমার মাকে। আমার মা ওনার বাড়ি থেকে ধানটি নিয়ে আসতো, নিয়ে এসে চাল করে স্কুলে পৌঁছে দিত। তার জন্য পারিশ্রমিক কৃষ্ণবাবু দিয়ে দিতেন। এবং ছেলেরা চাঁদা দিয়ে শুধু ঠাকুরটি আনত। আমরা যারা কিছু কেমন মানুষ, বিশেষ করে অধীরবাবু ছিলেন, তারপর পরেশবাবু ছিলেন, বিশ্বনাথ আসতেন, এরকম কয়েকজন মানুষ, আরাধন ঘোষ মশাই আসতেন, এরকম কয়েকজন মানুষ এসে 20-50-100 করে দিয়ে ওই খিচুড়ি রান্না করে ওখানকার ছেলে মেয়েদেরকে, স্কুলের ছেলে মেয়েদেরকে খাওয়ানো। তা সেই সরস্বতী পুজোর মিটিংয়ে পরেশবাবু কাছ থেকে জেনেছিলাম যে বীরেনবাবুর ফেয়ারওয়েলটা এই সময় হবে। তখন আমার মনে একটা খুব স্পিরিট ছিল, আমরা ফেয়ারওয়েলটাকে গ্রামের মানুষকে নিয়ে, সকলকে নিয়ে এমনভাবে করা হোক যেন মানুষ বীরেনবাবুকে, যেমন বীরেনবাবু এখানকার মানুষকে ভালোবাসতেন, তেমন যেন তিনি যেন মনে করেন যে গ্রামবাসী আমাকে যথার্থ যোগ্যতা, যথার্থ সম্মান প্রদান করেছে। তা আমি আরো 2-1 ছেলেকে নিয়ে ওই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছিলাম, যথেষ্ট যাতে বেশ ভালো করেই করা হয়েছিল। যার সাক্ষী ওনার মেয়ে, উনি গিয়েছিলেন। এবং শুধু তাই নয়, মানস থেকে সবাই, মানসের স্ত্রী প্রত্যেকেই ওখানে গিয়েছিলেন। এবং বীরেনবাবু পরবর্তীকালে আমাকে বাড়িতে একবার ডেকে আমাকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন যে তোমরা গ্রামের মানুষ এত আমাকে ভালোবাসো, কেঁদে ফেলেছিলেন। এখনো বীরেনবাবুর সেই ফেয়ারওয়েলের ছবি উপরে টাঙানো আছে, আপনারা দেখতে পারবেন। যাই হোক, অনেক ঘটনা ঘটে গেছে, অনেকেই আছে জীবনে। বীরেনবাবুর মতো মাস্টারমশাইকে আমরা জীবনে দেখিনি, আমরা হতে পারি। আমাদের দেশে মানুষ মহান হয়, একটা হচ্ছে ধর্মে মহান, আর একটা হচ্ছে কর্মে মহান। কর্মে মহান হবে নতুবা ধর্মে মহান হবে। বীরেনবাবু ছিলেন কর্মে মহান। তার কর্ম মানুষ কোনোদিন ভুলবে না। তিনি মানুষের মনের মধ্যে, এই যে বলছিলেন না, সোদপুর, মসিনার, বাবুতারা, নিমদাই কোনো অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে বীরেনবাবু সেই মঞ্চে নেই, আজকে তার অভাব আছে। আজকের এই মঞ্চে বীরেনবাবুকে পাচ্ছি না, বীরেনবাবুর প্রতিচ্ছবিতে দেখে তার অনুষ্ঠান হচ্ছে। ক্ষমা করবেন যদি আমি কারো মনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যদি কোনো অজান্তে কোনো কারো আঘাত দিয়ে থাকি, আপনারা ক্ষমা করবেন। আমি এইটুকুন বললাম, বীরেনবাবু যে রামকৃষ্ণ লোকে গেছেন, তার অমর আত্মার চিরশান্তি কামনা করি। আর তার একমাত্র কন্যা, একমাত্র সন্তান মানস, তাদের যে পরিবারবর্গ আছে, তাদের সমবেদনা ছাড়া আমাদের তো আর কিছুই জানাবার নাই। ভগবান
তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনা করে সকলকে আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।